ঈদ মুবারক। ঈদ মুবারক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমাদের নিউজ 24 এর দর্শকদের পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদের এই দিনে মানে ঈদেরটাকে ঘিরে প্রত্যেকবার একটা রাজনীতিবিদদেরকে নানা রকম প্রোগ্রামে থাকতে হয়। আপনি একজন মন্ত্রী, রাজনীতিবিদ, একদম বাংলাদেশের সবচেয়ে প্রবীণতম রাজনীতিবিদদের একজন। এখন এই ঈদটাকে আপনি এবার কিভাবে করছেন? প্রথমত নিজের আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার প্রিয় দেশবাসীর প্রতি আমার ঈদ মুবারক, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি প্রতি বছরই ঈদ করি। সাধারণত আমার বাবা মার যেখানে শুয়ে আছে চিরনিদ্রায় শায়িত, তাদের কাছে গিয়ে আমি ঈদটা করে থাকি। এবারে তার ব্যতিক্রম নাই। এবং যখন যাই তখন আমার অতীতের সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যে একটি গ্রামের ছিলাম, একটা প্রত্যন্ত অঞ্চলের একটি আমার জন্ম, একটা মধ্যবিত্ত পরিবারে। যে সময় আমার জন্ম সেই সময় বিদ্যুতের আলো মানুষ দেখে নাই, রাস্তা পাকা মানুষ দেখে নাই, একটা রাস্তাঘাট পুল কালভার্ট কিছুই নাই। এবং যখন ছোট স্কুলে যেতে শুরু করি তখন জুতা পায়ে দিয়ে যেতাম, কিন্তু বর্ষাকালে খালি পায়ে কাদের মধ্যে দিয়ে স্কুলে যেতাম। সেই গ্রামে যখন ঈদ করতাম আমাদের ছোট ছোট বন্ধুদের নিয়ে আমরা সারাদিন কাটাতাম। এই বাড়ি ওই বাড়ি গিয়ে আমরা সেই ঈদের খানা খেতাম। গ্রামের মানুষ খুব যত্ন করতো, যদিও আজকের মতো এরকম অর্থশালী বিত্তশালী ছিল না, কিন্তু আন্তরিকতা ছিল অপরিসীম। কোন এক বাড়িতে গেলে, এখন তো আমরা প্লেট বলি, তখন বর্তন, ওই বর্তনের মধ্যে একটা টাকা দিত ঈদের বকশিস। ওই একটা টাকা আমাদের কাছে অনেক, 10 বাড়ি গেলে 10টা টাকা হতো, অনেক টাকা। আজকে যখন যাই তখন দেখি যে না, সেই গ্রাম আর গ্রাম নাই, এখন শহর। যে বিদ্যুতের আলো, রাস্তাঘাট পাকা, বাড়িঘর মানুষের অন্যরকম। এই উন্নয়নে তো আপনার ভূমিকা আছে। ভোলাতে আপনি পরিবর্তন করার জন্য সবসময় বলে থাকেন আমি ভোলার তো ফাইল, আমি সেই হিসেবে গর্বিত। আমি পরিবর্তনটা তো আমরা ভূমিকা। আমি আপনার মাধ্যমে ভোলার মানুষকে কৃতজ্ঞতা জানাই। আমি ভোলার মানুষের কাছে খবর নিই, কারণ আমাকে 27 বছর বয়সে তারা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত করেছিল। আমার বাবা যখন 1970 আমার বাবা যখন, আমি যখন বলেছিলাম বাবা যা বঙ্গবন্ধু আমাকে বলেছেন যে আমাকে মনোনয়ন দেবে নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের জন্য, তিনি অবাক হয়ে এবং বিস্মিত হয়েছিলেন। বলেছিলেন যে এই বাড়িতে একটি লোক ইউনিয়ন পরিষদের মেম্বারের জন্য নির্বাচন করে নাই, সেই বাড়ির একটি ছেলে হিসেবে তুমি এমএলএ হবে, আমার তো ভাবতে অবাক লাগে। তিনি দেখে যেতে পারেন নাই। তার আগেই এই আলোচনাটা হয়েছিল আমার সাথে 17 এপ্রিল 1970। জাতীয় জনক বঙ্গবন্ধু ভোলা গিয়েছিলেন 1970-এর 24শে ফেব্রুয়ারি। সেদিন আমার শ্বশুর বাড়িতে বঙ্গবন্ধু দুপুরে লাঞ্চ করেছিলেন। আমার বাবা ওখানে ছিলেন, আমার শ্বশুর বাবা সবাই ছিলেন। আমাকে আমার বাবা বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়েছিলেন, আমার ছেলেটাকে আমি আপনার হাতে তুলে দিলাম। এবং আজকে আমি জাতীয় জনগণকে কৃতজ্ঞতা জানাই যে এই যে হাতে তুলে দিয়েছিলেন, সত্যি বঙ্গবন্ধু আমাকে স্নেহ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে বড় করার চেষ্টা করেছেন। উনি 25 এপ্রিল মৃত্যুবরণ করেছেন। আমি তখন চট্টগ্রামে নীলেশ্বরে একটা বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলাম। বঙ্গবন্ধু খবর পাঠিয়েছিলেন তোমার জন্য বলে চলে যায়। আক্তারের জন্য চৌধুরী বাবু সাহেব, তার ভাই যিনি শহীদ হয়েছেন, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন চাঁদপুরে। আজকালকার মতো যোগাযোগ ছিল না। চাঁদপুরের লঞ্চ ঘাটে সেখানে বসে থাকলাম। তারপর ভোলা গিয়ে আমি দেখলাম যে না, তিনি সমাধিস্থ হয়েছেন। আজকে আমার সেই বাড়িতে আমি এমপি এমএলএ হয়েছি অনেকবার। আমার বড় ভাইয়ের ছেলে এখন ভোলা 2-এর এমপি, তারপরে আমার ছোট বোনের ছেলে ভোলা শহরের মেয়র, আমার আরো বোনের ছেলে বর্ণদিনের মেয়র। তো মানে এখন এক পরিবারে অনেক জনপ্রতিনিধি। আপনি যখন ইলেক্টেড হলেন তখন প্রথম খবরটা শুনে আপনার মায়ের প্রতিক্রিয়া কি হয়েছিল? বাবা আসলে আপনাকে একটা কথা বলি, আমার মা আমার জীবনের, জাতীয় জনক বঙ্গবন্ধু রাজনৈতিক ভাবে আমার শ্রেষ্ঠ সম্পদ আমার জীবনের, আর ব্যক্তি জীবন আমার মা। আমার প্রতিদিনই মনে হয়, আমি যখন প্রতিদিন এই রুমে আসি আমার মায়ের ছবির দিকে আমি তাকে দেখি, তিনি আমাকে চুমো খাচ্ছেন। আমার মা সারাক্ষণ আমাকে দোয়া করতেন। এবং 70-এর যে নির্বাচনে যখন তিনি বিজয়ী হলেন, তার হাসি মাখা মুখখানা এখনো
আমার চোখের সামনে ভেসে ওঠে। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, কপালে গালে চুমু দিয়ে, এমনকি ঠোঁটো, আমি মাকে ঠোঁটো চুমু দিতাম, আমাকে চুমু দিয়ে যে এমনভাবে ধরলেন যার ছাড়ছিলেন না। এবং পরে আমি তাকে দেখি মায়ের চোখে পানি, মানে আনন্দের পানি। সেই মা 2006 সালের 25শে ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন এবং 92 বছর বয়স পেয়েছিলেন। তিনি আমার সবকিছু দেখে গেছেন, তিনি খুব তৃপ্ত অবস্থায় দেখে গেছেন। এবং উনি ওনার, আমার দুর্ভাগ্য, আমি যখন জেলে 1975 পরে 3 বছরের মতো 33 মাস জেলে, তখন আমার 15 আগস্টের 1 মাস আগে, অর্থাৎ 11 জুলাই আমার বড় ভাই মৃত্যুবরণ করেছিলেন, জাতির পিতা। আমি সরকারি বাসভবনে এসেছিলেন, জানাজা অংশগ্রহণ করেছেন, তারপরে হেলিপ্যাডে গিয়ে হেলিকপ্টারে লাশ পাঠিয়ে দিয়েছিলেন, তিনি নিজে হেলিপ্যাডে এসেছিলেন। আবার আমি যখন জেলে, তখন 5 অক্টোবর আমার মেজ ভাইকে হত্যা করা হয়েছিল। আমার মেজ ভাইকে ওই যে খুনি নূর, ওর বাড়ি ভোলা, ও ভোলা গিয়েছিল কোরবানিদের আগের দিন। উনি বাজার করতে গিয়েছিলেন, সে বাজারের মধ্যে তাকে গুলি করে হত্যা করেছে। 3 ছেলে, 2 ছেলে নেই, আরেক ছেলে জেলে, কি করুণ অবস্থার মধ্যে তিনি কাটিয়েছেন। কিন্তু তিনি আমার 15 দিন একবার দেখা করতে জেলখানে যেতে পারতেন না, কিন্তু 1 মাস 2 মাস পরেই যখন যেতেন, তখন আমার আর কিছু মনে থাকতো না। আমাকে পেয়ে আদর, যদি তখন তো অনেক নিয়ম কানুন, জেলখানার যিনি জেল সুপার তিনি আছেন, জেলাররা আছেন, স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, তার মধ্যে আমরা রাজনৈতিক কথা বাদ দিয়ে শুধু মায়ের আদরই ভোগ করেছি। আমি একদিক দিয়ে ধন্য যে আমার মায়ের কাছে তার ছেলের তার ঋণ না, আমার মায়ের যে আদর, যে ভালোবাসা, যে স্নেহ, যে দোয়া, আমার মনে হয় যে এই কারণেই আজকে আমি এই পর্যন্ত আমি আসতে পেরেছি। কারণ আমি ক্লাস 5 পাস করার পরে 6 পড়েছি বাড়ির কাছে পায়ে হেঁটে হেঁটে। আমি যখন 7ম শ্রেণীতে ভর্তি হয়েছি বড়লদ্দি, বাড়ির থেকে 7 মাইল দূরে একটি ছোট্ট ছেলে, 13 বছর বয়স, সে তো 7 মাইল দূরে গিয়ে লেখাপড়া করতে পারে না। আমি বাধ্য হয়ে, যখন স্কুলে হোস্টেল নেই, আজকালকার মতো হোস্টেলও ছিল না, আমি অন্যের বাড়িতে, আপন লোকজনের বাড়িতে থেকে আমি লেখাপড়া করে তারপর বলা গভর্নমেন্ট স্কুলে পরীক্ষা দিয়ে, আজকালকার মতো তো সুপারিশে কোনো ভর্তি নেই, আমরা 100 জন ছাত্র পরীক্ষা দিলাম ক্লাস 8 এর জন্য। 4টা সিট খালি ছিল। আমি যে দেখি যে বোর্ডের নাম লেখা, আমার নাম 1 নম্বরে, আমি অর্থাৎ আমি 1ম স্থান অধিকার করেছি। এই ভোলা গভর্নমেন্টে ভর্তি হলাম, হোস্টেলে থাকতে শুরু করলাম। তারপর তো ভোলা গভর্নমেন্ট স্কুল থেকে মেট্রিক পাস, ডিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট, বিএসসি পাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে। এগুলো আরেকটি ঘটনা আছে। ভোলা গভর্নমেন্ট স্কুলে আমি যখন পড়ি, আমি শিক্ষকদের প্রিয় ছাত্র ছিলাম, আমি হোস্টেলে থাকতাম। তখন বাবা মা আমাকে 50 টাকা দিত মাসে, 25 টাকা দিত আমাদের ফুড চার্জ, আর 4 টাকা ছিল বেতন, আর বাকি টাকা আমাদের পকেট খরচ, তা দিয়ে জামা বানাতাম। ওখান থেকে পাস করার পর যখন কলেজে ভর্তি হলাম, এবং এই স্কুলে পড়াকালীন অবস্থায় কিন্তু আমি যখন 8ম শ্রেণী পড়ি 1957 সনে, তখন বঙ্গবন্ধু ভোলা গিয়েছিলেন একটা উপনির্বাচনে হোসেন শহীদ সালাউদ্দিন সাহেবের সাথে। মেট্রিক পাস করার পর আমি চলে আসলাম ঢাকা কলেজে ভর্তি হতে। ঢাকা কলেজে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি থাকতে পারছি না, কিছুতে আমার মন বসছে না। সারাক্ষণ আমার মন আমার বাবা মায়ের জন্য কাঁদছে। বাধ্য হয়ে ঢাকা কলেজ ত্যাগ করে আমি বরিশাল বিএম কলেজে ভর্তি হলাম, যেখানে ভর্তি হয়ে মানে প্রত্যেক সপ্তাহে 2 দিনের জন্য আমি আমার মায়ের সাথে দেখা করতে পারি। লঞ্চে তো 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। তারপর তখন এইরকম যোগাযোগ নাই, ভোলাতে গিয়ে লঞ্চে উঠে 1 টাকা দিয়ে বাস ভাড়া করে বাড়ি থেকে 2.5 মাইল দূরে গিয়ে হেঁটে তারপর মাকে জড়িয়ে ধরতাম। সেই স্মৃতি, মানে মায়ের সঙ্গে বাবার সঙ্গে ঈদগুলো আপনি কিভাবে কাটতো? মানে সেই সময় বাবার কাছ থেকে উপহার পাওয়া, মানে একটা ব্যাপার ছিল তো, দিচ্ছেন নাতি নাতনিদেরকে, সেটা এক ধরনের। এটা মানে এখন হলো ঈদে আপনি গিফট দেন নাতি নাতনিদেরকে বা সন্তানকে, আর তখন আপনি যখন পেতেন, দুটাকে একটু বলবেন কি? সেটা খুব, মানে আমি এক্সপ্রেস করতে পারি না, মানে প্রকাশ করতে পারি না যে সে কি আদর, কি ভালোবাসা। সকালে আর মাকে যখন আমি সালাম করতাম, তখন চুমো দিত, বাবা চুমো দিত, আদর করতো। তো বাবাকে খুব ভয় পেতাম, আমরা সব ছেলে মেয়েরাই বাবাকে ভয় পায়, বাবাকে ভয় পেতাম। উনি বেশুলি শাসন করতেন, দুষ্ট প্রকৃতির ছিলাম খুবই, কিন্তু মার কাছে সবকে ছিল মা। যার জন্য আজকে আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্যই তো আপনি
জানেন যে আপনি নিজে গিয়েছিলেন সেই আপনার গ্রামে, যেখানে আমার মায়ের নাম ফাতেমা খানম, ফাতেমা খানম গার্লস স্কুল, হাই স্কুল, ফাতেমা খানম ডিগ্রি কলেজ। আপনার সঙ্গে মিল আছে, আমার মার নাম ফাতেমা। আলহামদুলিল্লাহ। ফাতেমা খানম গার্লস কলেজ, গার্লস স্কুল, ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ফাতেমা খানম হাসপাতাল, ফাতেমা খানম এতিমখানা, ফাতেমা খানম জামে মসজিদ, ফাতেমা খানম বৃদ্ধাশ্রম, আর এখন একটা সেখানে মাঝখানে করেছে একটা স্বাধীনতা জাদুঘর, জাতির বঙ্গবন্ধুর স্মৃতি। এবং আমারও যে ক্ষুদ্র একটু স্মৃতি আছে জীবনে, এবং সিদ্ধান্ত নিয়েছি আজ হোক কাল হোক একদিন তো অবসরে যেতেই হবে। যে অবসরের সময় যাতে আমি ওখানে থাকতে পারি, সেই জন্য গ্রামেই একটু মিউজিয়ামের সাথে একটু থাকার মতো একটু, আমরা এরপর আপনার সঙ্গে বলা যাবো একদিন এগুলো দেখার জন্য। এগুলো কিন্তু আমরা আমাদের সচেতন দর্শকদের, আমি খুব খুশি হবো, একদম আমাদের দর্শকদের আমি সেটা দেখা করতে হবে। আরেকটা আমি যেটা বলছিলাম একটু আগে, সেটা হলো মা বা বাবার কাছে তখন তো একটা ঈদের জামা পাওয়ার একটা বড় ব্যাপার ছিল। হ্যাঁ, ওই জায়গাটা নতুন নতুন জামা তো আজকে দেখা যায় সমস্ত বাচ্চাই যখন একটা গিফট পেতে, তখনকার সময়টা অন্যরকম ছিল। একটা জামা আনন্দ উদ্বেলিত হয়ে যেতাম, সেটা তো অনেকে লুকায় রাখতো, প্রকাশ করা যায় না। পয়লা বৈশাখ আমাদেরকে 1 টাকা দিত, আমরা ওইটা দিয়ে আমরা বলতাম হারকাই। অর্থাৎ পয়লা বৈশাখ ওই যে মেলা হতো, আমরা যে বাসি কিনতাম, এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। এবং সবচেয়ে যে ঈদের দিন যখন কোরবানি গরু জমা দিত, এখন তো আমাদের বাড়িতে যে অনেকগুলো গরু কোরবানি দেওয়া হয়, হয়তো 10-15টা গরু, তখন তো একটা গরু কোরবানি দিত। একটা গরু কোরবানির মাংস খাওয়ার জন্য আমরা বসে থাকতাম। আর মাংস হওয়া পর্যন্ত আমাদের গ্রামের আরো ছোট ছোট ছেলে পেলে যারা চমৎকার সময় কাটাত, আমরা খেলাধুলা করতাম, কাঁধে মিলিয়ে কাঁধে হাত দিয়ে আমরা ঘোরাঘুরি করতাম। সে একটা রোমাঞ্চকর এখন অবস্থা ছিল। আর এখন নাতিদের সঙ্গে আমি তো ওই দিক দিয়ে খুবই আমার নাতি, যদিও সে এখন অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ এটা আমার বড় হয়ে গেছে এখন, সে এখন 6 ফিট 3 ইঞ্চি লম্বা। বা এই মুহূর্তে নিউ ইয়র্কে আছে, আচ্ছা, পড়তে গেছে ওখানে। আমার মেয়ে ওখানে, আচ্ছা, আমার মেয়ের দিক থেকে একটি ছেলে। আর সবচেয়ে আমার এখন এই মুহূর্তে আমি সবচেয়ে ভালো সময় কাটাই, আমার 2টা নাতনি আছে, বিপ্লবের সন্তান। বিপ্লব আমার ছেলে, তো বিপ্লবের বড় মেয়ে প্রিয়ন্তী, ছোটরা শ্রাবন্তী। আমার একটুকু অবসর সময় পেলেই আমি ওদেরকে নিয়ে বেরিয়ে যাব, ওরা খেলবে, আমি বসে থাকি। এই আমার পাশেই ফিউশন হান নামে একটা জায়গা আছে, আচ্ছা, অনেক বাচ্চারা খেলে। আমারও তাই জন্য আমি একটা টেবিলের একটা চেয়ার নিয়ে বসে থাকি। প্রত্যেক ঈদে ওরা আমার সাথে যায়, আমি গাড়িতে করে দিনে ঘুরি, একজন কোলে বসে একজন পাশে বসে, সে মানে একটা এটা প্রকাশ করার মতো না যে আনন্দ, নিজের ছোটবেলা এক ধরনের আনন্দ, আর এখন নাতি আরেকটু বলি আমি। বিপ্লব জন্ম হয়েছিল আমার বড় ভাইয়ের মৃত্যুর 6 মাস পর। আমার বড় ভাই 1975-এর 11 জুলাই মৃত্যুবরণ করেছেন। বিপ্লবের জন্ম হয়েছিল 76-এর 1 জানুয়ারি। আমি তখন কারাগারে বন্দী। তখন আমার স্ত্রী বিপ্লবকে নিয়ে এসেছিল, নিয়ে এসে বিপ্লবকে বড় করেছে, মানুষ করেছে। এত ভালো লক্ষ্মী ছেলে, সবার ছেলেই ভালো, কিন্তু ওর কোনো তুলনা হয় না। সেই আমার ছেলে। আমি বিপ্লবকে ভীষণ আদর করি। এবং বিপ্লবের স্ত্রী, ওর নাম বিনতি, ডাক নাম বিনতি। ওর বাবা লক্ষ্মীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বঙ্গবন্ধুর আমলেও এমপি হয়েছিল। লক্ষ্মীপুরের প্রেসিডেন্ট ছিল তারই মেয়ে ডাক্তার ইসরাত জাহান বিনতি। চমৎকার একটা মেয়ে, চমৎকার। আর আমার স্ত্রী আবার বিনতির চাচা আমাদের সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজে একসঙ্গে আমরা এমডিসি করছি, মাকসুদ কামাল ইউনিভার্সিটি, আমরা একসঙ্গে। আর আমার স্ত্রী, তার কাছে আমি অনেক ঋণী। সেই আমি তো 7 বার জেলে গেছি। আমরা ভাবির গল্পটা শুনবো একটু পরে, কিন্তু কারণ এটা একটা আলাদা অধ্যায়, আপনার সে রোমান্টিক অধ্যায়, ভালোবাসার অধ্যায় আপনি সবসময় বলে থাকেন। আমরা এই কারণে যে আমি এবং আমার স্ত্রী, বিপ্লব তার 2 মেয়ে, আমার মেয়ে, তার ছেলে এবং আমার জামাই। এই হলো আমার যে জামাই ডাক্তার তৌহিদ, স্কয়ার হাসপাতালের বড় ডাক্তার, এবং বাংলাদেশে আমার নয় হৃদরোগ যারা বিশেষ বড় ডাক্তার। এবং আমি আর কি বলবো, এই পারিবারিক গল্পগুলো শুনবো একটু পরে, একটা বিরতি নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা বিরতি নিব। বিরতি পরে আমরা আবারও ঈদের গল্প শুনবো, পারিবারিক গল্প শুনবো, তোফায়েল আহমেদ, যাকে নিয়ে আপনাদের অনেক আগ্রহ, এবং যিনি বাংলাদেশের রাজনীতির সঙ্গে, বাংলাদেশ শব্দটির সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে যার নাম জড়িয়ে আছে ইতিহাসের অংশ হিসেবে, তার কথাগুলো শুনবো।
দর্শক, বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম জনাব তোফায়েল আহমেদের সঙ্গে ঈদ নিয়ে, পারিবারিক প্রসঙ্গ, তার ছোটবেলার ঈদ এবং অনেকগুলো প্রসঙ্গ, আমরা ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু নিয়ে কথা বলবো এখন। এবং আমরা তখন সর্বশেষ ছিলাম যেখানে তিনি বলছিলেন যে নারীর প্রেরণা তার অনেক অনুপ্রেরণা, সেটা ওনার মায়ের পরে ওনার ওয়াইফ, তার ভূমিকার কথা। আমরা এর আগে কিন্তু দর্শক জানি রাখি, এখানে কিন্তু আমরা ইতিহাসের অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি, ছবি নাতি নাতি দেখালেন আপনি। আমরা বাবির প্রসঙ্গে যাওয়ার আগে এই ছবিটা নিয়ে একটু আমি দেখাচ্ছি। এই ছবিটা হলো 1971 মুক্তিযুদ্ধের পরে 31শে জানুয়ারি আমরা জাতির জনকের কাছে, আপনি আমরা বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করছি। আচ্ছা, আপনি জানেন যে আমরা মুজিব বাহিনীর 4 প্রধান ছিলাম। এই প্রথমে তো আমি দেখে নিয়ে যাচ্ছি, তারপরে রাজ্জাক ভাই, তারপরে মনি ভাই, তারপরে সময় মিল্লার আব্দুল মোল্লা সাহেব, এবং আমাদের সিরাজ ভাই আছেন। সিরাজ ভাইয়ের ছবিটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তিনি যে বঙ্গবন্ধুর অস্ত্র জমা দিচ্ছেন পায়ের কাছে, সেই ছবি টেলিভিশন বা ইত্যাদিতে আছে। মানে কে জমা দিয়েছিল? আমরা সবাই অস্ত্রটা বঙ্গবন্ধুর পায়ের কাছে রেখেছি। এটা হলো সেই ছবি। একটা বিশাল একটা ইতিহাসের সবচেয়ে ইতিহাসের অংশ হলো এটা 69-এর 20শে জানুয়ারির ছবি। এবং আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু যখন ফাঁসির কাস্টে, তাকে ফাঁসি দেওয়ার সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তখন আমরা জাগ্রত ছাত্র সমাজ ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করে জাতির জনক মুক্তির যে আন্দোলন করেছিলাম, সে আন্দোলন শুরু হয়েছিল 17 জানুয়ারি। তো 17 জানুয়ারি আমি ডাকসুর বিপি, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আমি মুখপাত্র, আমি সমন্বয়ক, আমার এই যে সভাপতির ভাষণ দিচ্ছি আমি যখন 17 জানুয়ারি ভাষণ দিয়ে চলে যাওয়ার ভাঙার সিদ্ধান্ত নিলাম, লাঠিচার্জ করলো। 20 তারিখে আমরা আর বটতলায় সভা, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বটতলায় আর সভা করতে পারলাম না, কারণ দিন দিন লোক বেড়েই চলেছে। যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুল্লাহকে গুলি করলো, গুলিবিদ্ধ লোক পায়, তার প্রতিবাদে হাজার হাজার ছাত্র, শ্রমিক, জনতা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হলো। এই ছাদের উপরে বসে, কলাভবনের ছাদের উপরে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি। বক্তৃতার পরেই যখন মিছিল বের করলাম, সেই মিছিলে গুলি করলো আমাদেরকে লক্ষ্য করে। কিন্তু যেমন আমি আপনি দাঁড়িয়ে আছি, আমার এই পাশে আসাদ, এই মাঝখানে আমি বসে খালেদ মোহাম্মদ আলী, আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সর্বদিনের ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম একজন। গুলি বিদ্ধ হলো আসাদের বুকে। আসাদের বুক দিয়ে রক্ত বেরোলো, মানে কি আর বলবো, সে রক্তাক্ত আসাদকে আমরা আমাদের হাতে তুলে নিয়ে আমরা মেডিকেলে নিতে গেলাম। সব ছাত্র ছাত্রীরা চলে আসলো, কিন্তু আমাদের হাতের উপরে আসাদ শাহাদাত বরণ করলো। তারপর আসাদের রক্তাক্ত জামা, আমার ওই বিমান দেখাবো, জামাকে আমরা দিয়ে পতাকা তৈরি করে শপথ নিলাম, আসাদ তোমার এই রক্ত আমরা বিতাড় দিতে দেবো না, এই রক্তের সিঁড়ি বেয়ে বাংলার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। তারপরে আমরা মিছিল করলাম, মিছিল সেনাবাহিনী বাধা দিল, সেই বাধা উপেক্ষা করলাম। তারপরে আমরা 21 তারিখ 12টা পর্যন্ত হরতাল পালন করলাম, 15 লক্ষ লোকের গায়ে জানাজান হলো। তারপরে 22 তারিখ কালো দাস ধারণ করলাম, কালো পতাকা গাড়িতে বাড়িতে উত্তোলিত হলো। 23 তারিখ মশাল মিছিলে মহানগর রূপান্তরিত হলো। 24 তারিখ 2টা পর্যন্ত হরতাল দিয়েছিলাম। সেই হরতালের মধ্যে মতিউর মকবুল রুস্তম আলমগীরকে যখন গুলি করে হত্যা করা উঠলো, ঢাকার মানুষ রাজপথে নেমে গণ অভ্যুত্থান সৃষ্টি করলো। এবং আইয়ুব খান, আমরা ওখানে দেখাবো, আইয়ুব খান ওই দিনই বলে দিল এই 7 দিনের আন্দোলন, 17 জানুয়ারি থেকে 24 জানুয়ারি 7 দিনের আন্দোলনে আইয়ুব খান বললো, যে আইয়ুব খান ঘোষণা দিয়েছিল যে আমি পাকিস্তানের প্রেসিডেন্টের জন্য আবার নির্বাচন করবো 10 জানুয়ারি নারায়ণগঞ্জে। দেখেন 24 জানুয়ারি বলতে বাধ্য হলো এই আন্দোলনের কাছে, আমি আর পাকিস্তানের প্রেসিডেন্টের নির্বাচনের প্রতিনিধিত্ব করবো না। সান্দান জারি করা হলো, সান্দানের মধ্যে মতুরের লাশ তার বাবা মায়ের কাছে নিয়ে গেলাম। তার বা কুন্দনাথ অবস্থায় আমাকে জড়িয়ে ধরলো, বাবা এই রক্ত যেন বিছা না যায়। আজকে আপনার কাছে বলতে ভালো লাগে, আমরা সেই আসাদ, মতিউর মকবুল রুস্তম আলমগীর এবং 69-এর শহীদ খালিদ জহুরুল হক এবং ডক্টর শামসুদ্দৌলা রক্তের বিনিময়ে আমরা 22 ফেব্রুয়ারি ওখানে শুরু হয়েছে জাতীয় আমরা বঙ্গবন্ধুকে মুক্ত করে 23 ফেব্রুয়ারি সরকার বিজ্ঞানে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু পদে আমরা বসে দিয়েছিলাম। কপি আমি এটা তো কপি আমরা জাতির সঙ্গে আমি যেমন গিয়েছিলাম আগে 96 জন মানে যেমনটি। এটা হলো আমার মেয়ে, আচ্ছা আমার একমাত্র কন্যা সন্তান, মুন্নি আমাকে আদর দিচ্ছে। এই আমার মা, আমার শ্রেষ্ঠ একদিকে মা, হ্যাঁ মা, আর দুই পাশে এ হলো আমার স্ত্রী, এটা হলো আমার স্ত্রী।
এই হলো আমার নাতি, তখন তো আমার নাতনি হয় নাই। আর এটা জাতির জনক বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের হাতে চাকরি পুনর্বিন্যাস কমিটি রিপোর্ট তুলে দিচ্ছেন ডক্টর মুজাফফর আহমদ চৌধুরী। এটা হলো সেই ছবি। ওটা তো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীমাবো বন্দনাকে মৃত্যুবরণ করলেন, তখন আমি গিয়েছিলাম তার ছবি। এটা হলো চীনের যিনি 2 নম্বর ব্যক্তি, অর্থাৎ প্রেসিডেন্টের পরেই। তো আমার সাথে যখন মিটিং হচ্ছে তখন তিনি চীনের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং পলিট ব্যুরোর সদস্য মিস্টার ওয়াংগো। আর ওইটা হলো 73-এ জাতির জনক বঙ্গবন্ধু নির্বাচনে যে 7 মার্চ নির্বাচন বিজয়ের পরে সাংবাদিক সম্মেলন নজরুল ইসলাম, আমি, আজকে শিরিন শারমিন চৌধুরী স্পিকার, তার বাবা বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন ভাই এবং অন্যান্য মন্ত্রী পরিষদের পরবর্তী সদস্য প্রণব মুখার্জি। আর ওই ছবিটা হলো ইসলামিক সম্মেলনে 74-এ লাহোরে বঙ্গবন্ধু বক্তৃতা করছেন, আমরা পিছনের সারিতে। এখন অনেক বইয়ের সঙ্গে আপনার বই সবসময় পড়েন কিনা? বইয়ের ক্ষেত্রে বই আমি রাত্র 2টায় ঘুমাচ্ছি, পরশু 2টায় ঘুমাচ্ছি, কারণ যে বিচার বিভাগ নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, এই সময় নিজেকে একটু ওয়েল কোন ধরনের বই আপনি বেশি পছন্দ করেন? আমি রাজনৈতিক বই বেশি এবং আত্মজীবনী, মানুষের সেই নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী অসাধারণ জেল জীবনের বর্ণনাগুলা, ভিতরে কষ্টকর পাথর ভাঙা সব, এই যে মহাত্মা গান্ধীর বই আছে, এবং কি প্রণব মুখার্জির বই লিখেছেন আমার সেই বইটা আছে। উনি কিন্তু আরেকটা আত্মজীবনীটা আপনারা, আমি ইনসিস্ট করি আপনাদের লেখালেখি সঙ্গে জড়িত, কারণ কিন্তু আরেকটা সেকেন্ড পার্ট লেখা শুরু করছেন। আমি লাস্ট গিয়েছি ওনার সাথে দেখা করি, তখন আমি বিস্মিত হই যে একজন মানুষ কত জ্ঞানী এবং তার স্মৃতিশক্তি কত প্রখর। এই যে আমাদের জাতীয় সংসদ রেখে নির্বাচন করার কোন নজির নাই বলে বলছে আমাদের দেশে অনেকেই। ভারতে কিন্তু প্রত্যেকটা নির্বাচন জাতীয় সংসদ অর্থাৎ লোকসভা মানে এডজাস্টেন্স রেখে তারপর তারা নির্বাচন করে। শুধু 4টা নির্বাচন মানে ওদের লোকসভা রেখে করতে পারে নাই। সেটা কোন ইয়ারে কবে? শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময় একবার, তারপরে যে আপনার কি বলে ভারতের যে পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমি আগে স্মৃতিশক্তি। তারপরে আপনার উনি আমাকে ওখানে বসে রেখে একজন ন্যাশনাল টাইপিস্টকে দিয়ে উনি ডিক্লেরেশন দিলেন। ডিক্লেরেশন দিয়ে বললেন যে না, আমাদের সংবিধানে আমরা লোকসভা মানে এডজাস্টমেন্ট রেখেই আমরা নির্বাচন করি, এতে নির্বাচনের কোনো প্রভাব পড়ে না। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন যোগ করছি, সেটা এই যে আত্মজীবনীর কথা একটু আমরা উল্লেখ করলাম, আপনার নিজের আত্মজীবনীকে আপনি লিখতে মানে আদৌ পারবেন পুরোটুকু নিয়ে আসতে? ইতিহাসের অনেক নিজে একটা ইতিহাস। আমি বলি আমি তো শুরু করেছি আমার জীবনে ছোটবেলা থেকে, আমার কষ্ট করে লেখাপড়া করা থেকে শুরু করে তারপরে এই রাজনৈতিক জীবন, যেটুকু আমি ক্ষুদ্র মানুষ, আমার যেটুকু সম্ভব আমি লিখতে শুরু করি। তুমি 3টা বই, একটা পার্লামেন্টের যখন বক্তৃতা করতাম, আপনার সাংবাদিক ছিল, আমার অনেক বক্তৃতা কভার করেছেন আপনারা, যে পার্লামেন্ট একটা বই প্রায় 1300 পৃষ্ঠা, 1300 পৃষ্ঠাতে দেওয়া সম্ভব না। আরেকটা হলো 1 মার্চ থেকে 26 মার্চ বঙ্গবন্ধুর কাছে থেকে দেখছি তিনি কি কি করেছেন তার উপরে একটা। আরেকটা হলো আপনার আমি যে লিখি বিভিন্ন তারিখ অনুসারে বঙ্গবন্ধুর জন্মদিন, বঙ্গবন্ধুর মানে ইত্যাদি মিলে আরেকটা বই। আশা করি যে এবারে খুশি। কিন্তু আমি এগুলো তো থাকবেই দিচ্ছি না, আমি বলছি একদম একদম আপনার ইতিহাস। আমি সেটা প্রত্যেকটা ধারাবাহিক ভাবে একটা হওয়া, আমি সেই বই আমি লিখতে শুরু করেছি, দোয়া করেন যাতে আমি শেষ করতে পারি। এই আমার স্ত্রী, আমরা তুরস্কে গিয়েছিলাম, আমার তুরস্কতে 2012 সালে। আচ্ছা, এখন আর এই হলো আমার নাতনি, এর নাম প্রিয়ন্তী। এটা আমার জান। স্কুলে যখন যায় সকাল 8টায়, সে আমাকে চুমু দিয়ে যায়। আবার যখন 12টার সময় ছুটি হয়, ঠিক আমি অপেক্ষা করি, আমাকে ফোন দেবো, দাদা তুমি আমার জানের জান, ইত্যাদি ইত্যাদি। আর ওর ছোট একটা আছে 2 বছর 3 মাস। দেখেছিলাম আপনার বাসা। ওকে, তারপর আমি লক্ষ্য করেন যে ওই ছবিটা জাতির জনকের সাথে আমি এবং আমিনুল বাদশাহ, তিনি প্রয়াত, তারপরে হলো আমাদের প্রিয় সজীবজের জয়। আর ওই ছবি যে জাতির জনক বঙ্গবন্ধু একদল করতেন আর শ্রদ্ধেয় মাওলানা ভাসানী আরেক দল করতেন, তখন ভাসানী সাহেব বঙ্গবন্ধু হাতে ধরে নিয়ে যেত। আর এই ছবি জাতির জনককে যখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো, তারপর উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। এই হলো আসাদুজ্জামানের রক্তাক্ত জামা, যেটা দিয়ে আমরা শহীদ মিনারের পতাকা তৈরি করে আমরা শপথ গ্রহণ করছি। আর এটা হলো বঙ্গবন্ধু গোলটেবিল বৈঠক থেকে ফেরার পরের এই ছবিটা। আচ্ছা, আর ওইটা হলো এইটা হলো গোলটেবিল বৈঠকে যাওয়ার সময়, আর ওইটা হলো গোলটেবিল বৈঠক থেকে ফেরার সময়।
আর এটা কবি নজরুল আমাদের জাতীয় বাংলাদেশে চলে যখন আসলেন, বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসেবে আমি গিয়েছিলাম প্রথম দেখা করতে। আর উপরে ওনাকে ধানবাটি যে বাসা, আচ্ছা আমি একটা তো বলবো, এক মিনিট আমরা অন্য জায়গায় যাওয়ার আগে, যে বঙ্গবন্ধু কিন্তু আপনাকে সেই সময় আমরা যেটা ইতিহাসে আপনার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে আড্ডায় আলাপনে, বঙ্গবন্ধু সেই সময় 72 সালে পরমত অন্য দলের মানুষদেরকেও অনেক সহায়তা করতেন আপনার মাধ্যমে, এটা আসলে কতটুকু হয়েছিল? যেটা আপনি যে প্রশ্ন করছেন এটা তো বলা নিষেধ না, তবু ইতিহাস তো আপনাকে এই জন্য একটু বললাম, আত্মজীবনী আপনাকে এমন এক নেতা ছিলেন মানুষের সাহায্য করে করে তিনি বলতেন না। আমরা খুব কষ্ট করে আমরা সংগঠন করতাম, ছাত্রলীগ বা ইত্যাদি, যখন কাছে যেতাম এরকম ও খুব কষ্ট করেছিস করে হঠাৎ হাতটা নামলো, পকেটের মধ্যে চলে গেল, দেখলাম যে পকেটের মধ্যে 5,000 টাকা। আমরা এমন কেউ নাই বাংলাদেশের 60-এর দশকের ছাত্র নেতা যারা আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণ নেন। আমি যখন পলিটিক্যাল ছিলাম, বঙ্গবন্ধু 10 জানুয়ারি ফিরে এলেন, 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হয়ে এই যে এই ছবিটা আমি আপনাকে দেখাচ্ছি, এই ছবিটা হলো যেদিন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলেন, এই ছবিটা। আচ্ছা, আবু সাইদ চৌধুরী দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলেন, ওই জিল্লুর রহমান সাহেব, আর আমি এখানে তিনি কথা বলছেন। আমি তখন 69 থেকেই লড়ে নিলাম যে আমি প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের গাড়ি তুলে নিয়েছিলেন। আচ্ছা, বঙ্গবন্ধু বসতেন গাড়ির সামনে, তো বঙ্গবন্ধু ওই দিনই প্রথম গাড়ির পিছনে উঠলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে। ও আগে উঠছে যেহেতু রাষ্ট্রপতি হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। যখন তিনি 10 জানুয়ারি এসে 11 জানুয়ারি তাজউদ্দিন ভাই যে বাসাতে থাকতেন, সেই বাসায় সারাদিন মিটিং করে সিদ্ধান্ত নিলেন তিনি প্রধানমন্ত্রী হবেন। 12 তারিখ শপথ নিলেন। এই সেই শপথের ছবি। শপথ নেয় আমি তার গাড়ি তুললাম, উনি সচিবালয়ে আসলেন। সচিবালয়ে এসে বেরিয়ে তখন তো উসমানী মিলান্ত হয় না, এই পাশে যখন গাড়ি টার্ন দিয়ে আমাকে বলে কাঁধে হাত দিয়ে, ইয়াং ম্যান ইউ আর গোয়িং টু বি মাই পলিটিক্যাল সেক্রেটারি। আমি বুঝতে পারলাম না যে পলিটিক্যাল সেক্রেটারি, জিজ্ঞাসা করতে পারি কি। তারপরে মণিভাইকে ফোন দিলেন, মণিভাই এরকম ও বিগ পোস্ট দিচ্ছেন। 14 জানুয়ারি 2 দিন পরে আমাকে স্টেট মিনিস্টার র্যাঙ্ক দিয়ে, প্রতিবন্ধী র্যাঙ্ক দিয়ে পলিটিক্যাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার করলো। তো আপনি যে প্রশ্ন জানি করেছেন, আমি যেটা করলাম এই ফান্ডটা আমার কাছে থাকতো। কিন্তু কথা ছিল ওনার কাছে প্রতিজ্ঞা যে আমি কাকে সাহায্য করলাম এটা তুমি কাউকে বলতে পারবো না, ওগুলো আল্লাহ জানে, আমি জানি তুমি, এবং যাকে দিব তাকে। এই ছিল কম্প্রোমাইজ। একদিন আমি ওই যে খাতায় লিখে রাখতাম, আমি পুরো নাম লিখে আমি লিখতাম 10,000 20,000 এরকম। তখন 10,000 20,000 অনেক টাকা। একদিন আমি খাতা দেখা নিয়ে যাওয়ার পর উনি দেখলেন, প্রথমত বললেন যে আমরা দেখানো লাগবে না, ইফ আই ট্রাস্ট ইউ ম্যান, আই ট্রাস্ট ইউ ফুললি এন্ড আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি দেখি তুমি কিভাবে লিখেছো। নিয়ে আমার দিকে তাই বললো, এই কি তোমাকে শিখিয়েছে? আমি গেলাম ভাবলে, আমি তো সব ঠিক মতো রাখছি হিসাব, আমি তো তুই তো এদিকে দিলে, আমি তা বলছি না, এরকম তো লেখে। তাহলে কি লিখছি? আমি যাকে দিচ্ছি তার নাম লিখে রেখেছি। তাহলে তোমাকে বলছিলাম এই খাতাটা যদি কারোর হাতে পড়ে তাহলে সে বুঝবে না যে আমি কাকে সাহায্য করছি। তখন নিয়ে আমাকে, যেমন মজবুর জামানুদ্দিন খান হোসেন ওনার নেতা ছিলেন, তিনি ভুলেন নাই। কৃতজ্ঞতা বোধ কি জিনিস এটা ওনার জীবনের মধ্যে ছিল। আপনি এতটুকু করতেন, আমরা এতটুকু করতাম। তিনি মাওলানা ভাসানীর কাছে প্রত্যেক মাসে 20,000 টাকা পাঠাতেন চৌধুরীর মাধ্যমে। তিনি যখন ডিআইজি স্পেশাল ব্রাঞ্চের, এবং কাপড় চোপড় যা লাগে মাসে মাসে পাঠিয়ে দিতেন। আমি লিখে রাখছি মাওলানা ভাসানী, উনি কেটে করলেন MB মাওলানা ভিতরে ভাসানী। এমনকি আমি বলতে কোনো দ্বিধা নাই যে মানবিক গুণাবলী একজন মানুষের কত, এর কাছে না থাকলে আপনি বুঝতে পারবেন না। শাহজিউর রহমান জেলে, শাহজিউর রহমান পরিবারকে মাসে 7,000 টাকা দিতেন। আমি লিখে রেখেছি শাহজিউর রহমান, SAR শাহজিউর রহমান। রাজ্জাক ভাই, জিল্লুর ভাই, সাজদা পা তাদেরকে মাসে মাসে একটা ফান্ড দিতেন সংগঠন পরিচালনা করেন। রাজ্জাক ভাই 10,000, জিল্লুর ভাইদের ইত্যাদি, এটা পার্টি সব। তারপর তো আপনার গরিব দুঃখে মেহনত মানুষ তাদেরকে দিত। কিন্তু আপনার একটা অস্বাভাবিক ব্যাপার ছিল যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা, তাদেরকে যেমন মাওলানা মতিন একদিন এসে বললো যে আমি জাসদ ভেঙে দেবো যদি আমাকে অর্থনৈতিক সাহায্য করা হয়। এবং বললেন দল ভাঙা ভালো না, ওকে বলো দল ভাঙার দরকার নাই, ওর কত টাকা লাগে ওকে দিয়ে দিও। তারপরে আপনার ধরেন যে সাধারণ মানুষ যখন আসতো, তো ভাই তাকে 2,000 টাকা দাও, এর 5,000, কি মানবিক। সবুর খানের বিষয়টা তো আমি একদম টাকা দেয় নাই,
একটা চিঠি পাঠালো আপনার কাছে, আপনার একটা বক্তব্য বলছিলেন। সবুর খান ধরেন আপনি জানছেন মুসলিম করতেন বঙ্গবন্ধু, কিন্তু সবুর খানের প্রতি বঙ্গবন্ধুর শ্রদ্ধা ছিল। এবং তারাও কিন্তু আমি বলি আজকে তো নেই, তারও কিন্তু জাতীয় সংসদে পার্লামেন্টে সবুর খান মেম্বার হয়েছে, কোনোদিন বঙ্গবন্ধু কিন্তু বলেন নাই। সবুর খান জেলে থেকে চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধুকে যে স্নেহ মুজিব, আমার অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা নিয়েও আজ তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাবতে কত ভালো লাগে মুজিব। কিন্তু কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে যখন ভাবি যে বাংলার প্রধানমন্ত্রী আমারই স্নেহভাজন শেখ মুজিব, সেই বাংলার বৃদ্ধ সবুর খান আজও কেন কারাগারে, আমি তোর উত্তর খুঁজে পাই না। চিঠিটা পড়েই বঙ্গবন্ধু ইন্ডিয়ার কোনো আমার মতো ঘটে আসো গেলাম, এগুলি মানে আমি আমি আসি এরকম। আজকে তোমার আমি একটা ইতিহাস কিন্তু আমি কি হয়। তো আমি যাওয়ার পরে কয়েক পর চিঠিটা আমি পড়লাম, তিনি মাঝে মাঝে ইংরেজি হোয়াট ইজ রিয়াকশন। আমি আমার তো মনে হয় আজকে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, আই হ্যাভ ডিসাইডেড মুশির রহমানকে ডাকো। এই আমাদের মুশির রহমান সঙ্গে পিএস ছিল, পিএস নাম্বার 1, তাকে ডাকলাম। আসলে মুশির ভাই বললো যে স্যার এটা তো আইন কানুন আছে, এটা তো কমে যাবে, তারপর রিলিজ। শোনো, বটম লাইন হলো সবুর খান আজকে তার বাসায় আসবে, কিভাবে করা যায় করো। আমাকে বললো তুমি সবুর খানকে জেল গেট থেকে নিয়ে, আমি বলবো এটা আমি পারবো না, আমি সবুর খানকে আমি জেল থেকে আনতে পারবো না। ঠিক আছে, তোমার যে এপিএস আছে না, ওকে পাঠাও, পিএস বাই পিএস। আমার যে এপিএস যারা 15 আগস্ট পরে বুড়িগঙ্গার মধ্যে মিন্টু তাকে গুলি করে হত্যা করে মেরে ফেললো, সেই মিন্টু আমার মাজদা গাড়িতে করে সবুর খানকে গভীর রাতে জেল খানা থেকে এনে ধানমন্ডির 25 নম্বর রোডে রাখলো। এইগুলো তারপরে শাহজিদের সাথে আরেকটা ঘটনা আছে। আপনি জানেন যে বঙ্গবন্ধু 4 ক্যাটাগরি লোক ছাড়া বাকি সবাইকে ক্ষমা প্রদর্শন করেছিলেন। তখন মালাবি ইংরেজিতে লিখেছিলেন যে ক্লেমেন্স উইল বি গিভেন টু দোজ হু আর নট ইনভলভ ইন লুটিং, আর্সেনিং, রেপিং এন্ড কিলিং। অর্থাৎ কিল মানে খুন, অগ্নিদর্শন এবং লুট, এই 4 ক্যাটাগরি ছাড়া। সবুর খান বা সাদুর রহমান তো ওই ক্যাটাগরিতে পড়ে না। মার্চে হলে তারা মার্চে হইতে, কিন্তু বঙ্গবন্ধু আগেই ছাড়লো। একদিন আমাকে ডেকে বললো তো ফাইল শোনো তো, আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল, আই ক্যানট কন্টিনিউ লাইক দিস। আমি বঙ্গবন্ধু কেন পেয়েছি, বঙ্গবন্ধু শুনতে একটু কেমন লাগে, মানুষ কি মনে করে আমি কথা বলে একটা ঐতিহাসিক ঘটনা। জান কিছু মানে কতদিন এইভাবে চলবে, কি ওই যে শাহজুর রহমান, আমি সাথে জেলে, তার ফ্যামিলি তো বাইরে, আপনি মাসে মাসে টাকা দেন, আমি আপনার কথা মধ্যে পৌঁছে দিই, এটা আর পারবো না। আমি তাই যে বন্ধ করে দেবো, বন্ধ করে দেবে না, বন্ধ করে দিতে ফ্যামিলি চলবে কিভাবে, তাহলে কি করবেন, রিলিজ হল। এই সাজিদুর রহমানকে রিলিজ করে দিল। এখন ধরেন সাজিদুর রহমান স্বাধীনতা বিরোধী, পরে জিয়াউর রহমান তাদেরকে প্রধানমন্ত্রী বানায়, সেটা ভিন্ন কথা। আমি আলাপ করছি বঙ্গবন্ধু মানবিক দৃষ্টিভঙ্গি। জাসদ করতাম, কিন্তু আমি যখন গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হলাম, সকল টেক কেয়ার বঙ্গবন্ধু করলেন না। সেজন্য আগে বললাম যে আমরা বাংলাদেশে আমরা কথা বলবো। দর্শক, আমরা অনেকগুলো বক্তব্য শুনছিলাম এবং আমরা আরো যে এবার আসবো আবার, কিন্তু যে মানুষটি আনোয়ারা বেগম নিয়ে কিন্তু আসবো, আনোয়ারা তোফায়েল যে মানুষটিকে ঘিরে আছে এটা বিরতির পরে। 71-21 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তৃতা করছেন এবং এখানে খুব কঠিন বক্তৃতা দিয়েছেন। এই একই জায়গায় বলেছেন আমি যদি হুকুম দিতে নাও পারি, এইটা এর মধ্যে আছে। মুক্তি পেয়ে ধানমন্ডি 32 নম্বর, আমি ছিলাম অন্য জায়গায়। তোফায়েলকে তার বিরতির আহমেদ 69-এর গণঅভ্যুত্থানের নায়ক নয়, বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। যদিও ঈদের অনুষ্ঠান, কিন্তু ইতিহাস এবং তোফায়েল আহমেদ একাকার, একদিনকে বাদ দিতে আরেকটা হবে না। দুটোকে ঘিরে আমরা অনেক বিষয় কথা, তার মধ্যে পারিবারিক বিষয়গুলো ছিল,
আমরা রাজনীতি সেভাবে না হলেও ইতিহাসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো একটির পর একটি তিনি আমাদের সামনে যেভাবে জোড়া লাগালেন, এই ইতিহাসকে ঘিরেই বাংলাদেশ। আমরা সর্বশেষ যে কথাগুলো বলছিলাম, বিশেষ করে আপনার পারিবারিক বিষয়ের মধ্যে আমরা আবার একটু ফিরে যাচ্ছি আমাদের শেষ অংশের মধ্যে। স্পেশালি ভাবির কথাগুলো হচ্ছিল, আপনি বলছিলেন তার একটা অনুপ্রেরণার কথা, আপনি মায়ের কথা বলছিলেন, বাবার কথা বলছিলেন, তো ভাবির অংশটুকু আমরা একটু শুনবো। আমি তার কাছে খুব ঋণী, আমার স্ত্রীর কাছে, কারণ 75-এর পর আমি যখন জেলে, আসলে আমি 70 আমি হলাম, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম। আচ্ছা, ওই বাসার থেকে নির্বাচন শহরে, ওই বাসের থেকে, ওই বাসায় বঙ্গবন্ধু ছিলেন, আমাদের সৈয়দ নজরুল ইসলাম সাহেব থেকে শুরু করে আমাদের শ্রদ্ধা জহর তাজউদ্দিন বাবু সহ তাজউদ্দিন বাবু সকলে ওই বাড়িতে গিয়েছিলেন ইত্যাদি। এবং 70-এর নির্বাচন, 70 যখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলো, তখন তো বঙ্গবন্ধু ভোলা গিয়েছিলেন, তখনও ওই বাসায় গিয়েছিলেন। তো যাই হোক, ওখান থেকে আমি 70 নির্বাচন, 73 নির্বাচন, 79 নির্বাচন, 86 নির্বাচন, তারপরে আমি 86 নির্বাচন করি। আমি যে বলায় 5 কাঠা জমিনের মধ্যে আমার একটা ছোট্ট বাসা আছে, ওখান থেকে আমার স্ত্রী অনেক 91 নির্বাচনের সময় কিন্তু আপনার ওই বাসায় আমরা গিয়েছিলাম। হ্যাঁ, আমার স্ত্রী অনেক কষ্ট করেছেন, কারণ আমি যখন জেলে, আমি বলি যেহেতু সময় আর হবে না, আমি যখন 75-এ যখন কারাগারে বন্দী, আমি যে সরকারি বাড়িতে ছিলাম, আমার ছিল মাত্র একটি আলমিরা, একটি খাট। ওনার জীবন যখন 15 আগস্টের পর 15 দিনের মধ্যে বাড়ি ত্যাগ করতে হলো আমাকে, সরকারি বাড়ি কিছুই নাই, ওনাকে কেউ বাড়ি ভাড়া দেয় না। যখনই ছেলের মিসেস তোফায়েল আমাদের স্ত্রী, তখন বাড়ি ভাড়া বলে না, এই পরিবারকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। তখন আমার একটা ভাগ্নি জামাই ছিল নজরুল, তিনি মারা গেছে 2001-এ। ওই নজরুলের নামে বাড়ি ভাড়া, সেই বাড়িতে আমার ওয়াইফ থাকে। তখন ধরেন বাড়ি থেকে বের করে দিল, খাট নাই। আমার স্ত্রী এই ছোট্ট মানে পেয়ালা বলে না, যাতে করে সমান সমান করে খানা দিত। টাকা পয়সা নাই, আমার অ্যাকাউন্টে 22,000 টাকা জমা, আমার স্ত্রীর নামে 8,000, আমার মেয়ের নুনির নামে 4,000, আমার 34,000 টাকা ব্যাংক ব্যালেন্স। এবং এই টাকাটা ফ্রিজ করা, জিয়াউর রহমান ফ্রিজ করে দিল। তখন আমার শ্বশুর বাড়ি থেকে 3,000 টাকা দিত। আমার এক আপন লোক ছিল মজু ভাই, যার জন্য আমি নামাজ পড়ে দোয়া করি। মজু ভাই আমার ফ্যামিলিকে দেখাশোনা করতো, উনি দিতেন। আমার এক বন্ধু এখন হামিদ ইসলাম গ্রুপে চাকরি করে, আমার বন্ধু হামিদ, ও মাঝে মাঝে টাকা পয়সা দিত। এইভাবে 6-7,000 টাকা ম্যানেজ হতো। আর আমি ময়মনসিংহ জেলখানায় 20 মাস, কুষ্টিয়া জেলখানায় 13 মাস। এই জেলের মধ্যে বসি আমি আমার মেজো ভাইয়ের যে হত্যা করা হচ্ছে সংবাদ পাই। এই দিনগুলো ছিল আমার স্ত্রীর জন্য কঠিন দিন। তো আমরা যারা জেলে থাকি, আমি ধরেন পলিটিক্যাল সেক্রেটারি ছিলাম, আমাকে ডিভিশন, কিন্তু জিয়াউর রহমান ডিভিশন দিয়েছিল না আমাকে। ওই সময় ডিভিশন আপনি পাননি? আমাকে দেয়, আপনি এমপি ছিলেন, আমাকে দেয় নাই। পরে হাইকোর্টে মামলা করে আমি ডিভিশন পেলাম। এবং রাজ্জাক ভাই নামে আমার নামে দুজনের নামে কিন্তু রিট হলো। রাজ্জাক ভাইকে জিয়াউর রহমান মুক্তি দিল জানুয়ারি মাসে, আমাকে মুক্তি দিল এপ্রিলে, কারণ আমার জন্য সুপ্রিম কোর্ট আপিল করলো। তারপরে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ তারা আমাকে মুক্তি দিল। যাই হোক, তারপর আবার আমি 82 সনে এরশাদ সাহেব যখন মার্শাল্লাহ দিল, আমাকে গ্রেপ্তার করে সিলেট কারাগারে নিয়ে গেল। তারপর আবার এরশাদ সাহেব উপজেলা নির্বাচনের বিরুদ্ধে আমি যখন গেলাম, আমাকে ভোলার থেকে গ্রেপ্তার করে বরিশাল কারাগারে রাখলো। আবার এরশাদ সাহেব আমাকে গ্রেপ্তার করে সাভারের শহীদ মিনার থেকে তারপরে আমাকে মুক্তি দিল। আবার খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে আমাকে গ্রেপ্তার করে রাজশাহী কারাগারে পাঠিয়ে দিল। আবার এরশাদ সাহেব আমাকে গ্রেপ্তার করে কুমিল্লা কারাগারে 6 মাস রেখেছেন। আমার ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে। কাজে উনি যখন ভোলা গিয়েছিলেন কিছুদিন আগে, আমি বলেছিলাম, তো উনি খুব মানে একটু বিব্রত বলে, আমি বিব্রত হচ্ছি, পলিটিক্যাল কারণে আপনাকে গ্রেপ্তার করছেন, আমি কোনো কিছু মনে করি না। তারপর আবার আমি 2002 সালে যখন সিঙ্গাপুর থেকে আসলাম, এবার তখন এরশাদ সাহেব গেলেন ভোলায়, মানে আপনি আপ্যায়ন করেছিলেন ভালোভাবে, সেরকম। হ্যাঁ, তারপরে উনি এই কারণে বিব্রত হয়েছিলেন? না না, উনি তো উনি আমাকে খুব মানে সম্মান করে, ভদ্রতাবোধ আছে তার মধ্যে মারাত্মক। ওনার মতো ভদ্রলোক, খুব উনি অমায়িক ব্যবহারের অধিকারী একজন মানুষ। 2002 সালে আমি যখন সিঙ্গাপুর থেকে ঢাকা বিমানবন্দর ল্যান্ড করলাম, তখন আমাকে গ্রেপ্তার করে প্রথমে কাশিমপুর কারাগারে এরশাদ সিকদারকে, আজকাল তো অনেকে অনেক কথা বলে বিএনপি ইত্যাদি, এরশাদ সিকদারকে যেই কনভেন্ট সেলে রাখা হয়েছিল, আমাকে সেই কনভেন্ট সেলে রাখা হয়েছে। আমাকে 75-এর পরেও কিন্তু ময়মনসিংহে কনভেন্ট সেলে ফাঁসির আসামির মতো আমাকে রাখা হয়েছিল। 3 মাস আমি সূর্যের আলো দেখি নেই। পরবর্তীকালে আমাকে ওয়ার্ডে যখন নিল, গিয়ে দেখি আমাদের আজকের রাষ্ট্রপতি মহামান্য আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি, আমাদের ধর্মমন্ত্রী
আমাদের মতিউর রহমান সাহেব সহ জেলখানা ভর্তি আপনার 75। তো সুতরাং আমাকে এরশাদ শিকদারের কনভেন্ট সেল থেকে 12 দিন পরে আমাকে কুষ্টিয়া কারাগারে পাঠালো, আমাকে সেগ্রিগেশন রাখা হলো। তারপরে এটি আমার শেষ, 7 বার আমি জেলে গেলাম। এই জেল জীবনে আপনি লক্ষ্য করেন কষ্ট করেছে আমার স্ত্রী, ফ্যামিলি নিয়ে, এটা খুব সীমাহীন কষ্ট করেছে। সেই জন্য আমি আগেই বলেছি আমরা খুব সুখী পরিবার। আরেকটা জিনিস আপনার জানতে চাচ্ছি, সেটা হলো যে জেলখানার ঈদগুলো আপনার কাছে কেমন কাটতো জেলখানায় যখন ছিলেন? জেল ধরেন আমাকে যে এই যে ময়মনসিংহ যখন আমি জেলে গেলাম, তারপরে আমি তো যেদিন আমাকে ময়মনসিংহ কারাগারে নিয়ে যাওয়া হয় এই পুলিশ কন্ট্রোল রুমে, এই একটা চ্যাপ্টার, আমাকে 75 গ্রেপ্তার করার পরে প্রথমে আমাকে 17 তারিখে রেডিও স্টেশনে নিয়ে আমার উপরে নির্যাতন চালানো হয়। তারপরে আবার আমার মা ক্রন্দনরত অবস্থা, মায়ের শুয়ে পড়ছে, আমি আমার যদি নেয় মা শুয়ে পড়েছে, যে খুনি শাহরিয়ার এবং খুনি নূর, তারপরে খুনি যে বলাতে পারি মাজেদ, এরা যখন আমাকে নিয়ে যায় মায়ের কান্না থামছিল না। আমাদের রেডিও স্টেশনে নেওয়ার পরে তখন জেনারেল শফিউল্লাহ, তারা তখনও চিফ আছে, তখনও বদল হয় নাই, সাফায়েত জামিল তখন তারা ব্রিগেড কমান্ডার আছে, তারা আমাকে উদ্ধার করে 23 তারিখে আমাকে নিয়ে যায় খুনি মুস্তাকের কাছে। আমি এবং জিলুর ভাই দুজনকে, আমাদেরকে অনেক প্রস্তাব দিয়ে আমরা প্রত্যাখ্যান করি। তারপরে জিলুর ভাই রাত জাগে আমাকে গ্রেপ্তার করে পুলিশ কন্ট্রোলে রাখে এবং ওখান থেকে আমাকে রেডিও স্টেশনে নিয়ে গিয়ে আমার উপরে হাত পা বেঁধে আমার উপরে মানসিক নির্যাতন চালানো হয়। আমাকে অর্ধমৃত অবস্থায়, যখন আমি রাত জায়গায় শুয়ে আছি, তখন আমি রাত জায়গায় তোফাইল উঠো উঠো, দেখি যে আমার বুকে স্টেনগান, কালো কাপড় পরা, ওই যে ওদের আর্টিলারির লোকজন। তারপর এখান থেকে আমাদের রেডিও স্টেশন নিয়ে গিয়ে নির্যাতন করে ইউএসএর ডাক্তার নিয়ে আসলেন, তারপরে আমাকে ময়মনসিংহ কারাগারে পাঠালো, নিয়ে কনভেন্ট সেলে রাখলো। এই কনভেন্ট সেলে ছিল আপনার এক্সট্রিমিস্টরা, ওই যে পূর্ব বাংলা পার্টি যারা ছিল, আলমগীর, ওই যে নওগাঁ, সেও ছিল, আলমগীর কবির, সেও ছিল ওখানে। এইখান থেকে ঈদের দিন, আপনি যেটা বলেন ঈদের দিন সবাই কিন্তু জেলখানা ছেড়ে দেয়, সবাই একসাথে ঈদের নামাজ পড়ে, যেমন নামাজ পড়লাম, এর মধ্যে থেকে আর 5 জন জেল কেটে বেরিয়ে গেল, আমার ভাগ্য খুলে গেল। অর্থাৎ কনভেন্ট সেল থেকে আমি এখন ওয়ার্ডে আলো বাতাসের মধ্যে আমি আসতাম। আমি 3 মাস সূর্য আলো দেখিনি। জেলের মধ্যে খানাটা ভালো দিত সবাইকে, সব বন্ধুদেরকে, এইভাবে কাটিয়ে কুষ্টিয়া জেলখানায় আমাদের সেগ্রিগেট করে রাখা হয়েছিল, আমার সাথে কেউ দেখা করতে পারবে না। জেলের মধ্যে সেগ্রিগেট করলে জেলখানা পরে এমন হয়ে যায় আমাদের ব্যবহারে, তারপরে জেল কর্তৃপক্ষের সাথে আমি কোনো সময় জেল কর্তৃপক্ষের সাথে আমার কোনোদিন বিরোধ হয় নাই, আমি কোনো কর্কশ কথা বলি নাই, আমাকে সম্মান করেছে, আমি খুব ভাগ্যবান। শেষ কথা আপনার জন্য, যে ঈদের উপলক্ষে এই দেশের জন্য, আপনার দেশবাসীর জন্য, মানুষের জন্য আপনার স্বপ্নের কথা যদি 1 মিনিট বলেন। আমি একটা কথা বলে আমি শেষ করি। জাতির পিতার 2টি স্বপ্ন ছিল, এটা আমি রাজনৈতিক বক্তব্য, একটা হলো স্বাধীনতা আর একটা অর্থনৈতিক মুক্তি। তিনি স্বাধীন করে দিয়ে গেছেন, কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজ যখন শুরু করেছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, নিষ্পাপ রাসেল সহ। কারণ এই রক্তবিত্তরাধিকার কেউ রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করুক, এটা কোনো চায় নাই। কিন্তু সৌভাগ্যক্রমে 2 কন্যা বিদেশে ছিলেন। জ্যেষ্ঠ কন্যা আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বোন শেখ রেহানা। আমরা জ্যেষ্ঠ কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। তিনি নিষ্ঠার সাথে, সততার সাথে, যোগ্যতার সাথে সেই পতাকা তুলে নিয়ে 96 সালে রাষ্ট্রপতির দায়িত্ব আসলেন, বঙ্গবন্ধু হত্যা বিচার কাজ শুরু করেছিলেন। আবার 2009 রাষ্ট্রপতির ক্ষমতা এসে আজকে দেশটাকে উন্নয়নের উচ্চতায় নিয়ে গেছে। আপনার স্বপ্ন হলো জাতির জনক বঙ্গবন্ধু যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাকে সোনার বাংলা করার পথে যে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সহযাত্রী থাকতে চাই। তার সহযাত্রী হিসেবে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে যাতে তিনি সক্ষম হন, এখানে থাকতে চাই। এবং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধু গর্ব করতেন, বলতেন আমার বাংলাদেশ রূপসী বাংলা, মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। বলতেন আমার বাংলাদেশ হবে সোনার বাংলা। সেই সোনার বাংলা বাস্তবায়ন ঘুরি, এটি আমার এই পবিত্র দিনে আমার কাম্য। অনেক ধন্যবাদ প্রধান আপনাকে। দর্শক, আমরা অনেক কথা শুনলাম, অনেক গল্প শুনলাম, অনেক ইতিহাস শুনলাম, যেগুলো আসলে ইতিহাস এবং ব্যক্তিত্ব ফাইল একটার সাথে গভীরভাবে সম্পৃক্ত। আমি একটু আগে বলেছিলাম, আমরা সেই সব কথাগুলো আপনারা হয়তো আগামীতে আমরা আরো আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে, ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে, আপনারা যাতে ঈদটি আপনাদের জন্য বর্ণিল হয়, আনন্দ হয়, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।